শব্দ যেখানে থেমে যায়, নীরবতা সেখানে কথা বলে। আর বুনন থামালেই বোঝা যায় নকশার আসল সৌন্দর্য। ঠিক তেমনিভাবে অসংখ্য মানুষ আছে যাদের শব্দকে হয়তো থামিয়ে দেয়া হয়েছে, কিন্তু নীরবতা আজও কথা বলে যাচ্ছে। আপনারা জানেন, যে কথা যায়নি বলা সে কথাগুলোই এসএটিভির এই প্ল্যাটফর্মে তুলে ধরি আমরা। যে কথা যায়নি বলা সে কথাগুলোই এসএটিভির এই প্ল্যাটফর্মে বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন আলেম এবং ব্যবসায়ী, যিনি বিগত সময়ে অসংখ্যবার ভুক্তভোগী এবং বর্তমান সময়ে তিনি ভুক্তভোগী একজন। তিনি এসেছেন আমাদের সাথে কথা বলার জন্য ফেনী থেকে। আমরা তার সাথে কথা বলবো, জানবো তার কাছ থেকে তার সেই দুঃসহ স্মৃতিগুলোর কথা। জনাব সাদ্দাম হোসেন, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি আমাদের এখানে আসার আগে যে অভিযোগটি জানিয়েছিলেন যে আপনাকে বিগত সময়ে মোট 4 বার গ্রেফতার করা হয়েছে এবং 8টি মামলা আপনার নামে ছিল। 8টি মামলা আপনার নামে হয়েছে। ঠিক কোন বাহিনী কর্তৃক আপনাকে গ্রেফতার করা হয়েছিল এবং ঠিক কী অপরাধে, শুরুটা কিভাবে হয়েছিল? ধন্যবাদ এসএটিভির এই সুন্দর আয়োজনকে। আসলে গত 17 বছর মানবতা যতটা বিপন্ন হয়েছিল, জি, মানবতার যে আত্মনাদ ছিল, আমি আমার গল্পটা কোথা থেকে শুরু করব ঠিক ভেবে পাচ্ছি না। আপনার সেটে বসার আগে অনেকবার চিন্তা করলাম কোথা থেকে শুরু করব, তারপরেও এলোমেলোভাবে একটু শুরু করা যায়। আমি 2009 সালে ফেনী ফালাই মাদ্রাসা ভর্তি হই। ওটি জামাত শিবিরের অধ্যাসিত একটা মাদ্রাসা। পরবর্তীতে আমরা দুপুরবেলা রান্না করতাম, শুনতে পেতাম পুলিশ আসতেছে, আমরা খাবার না খেয়ে চলে যেতাম। মানে পুলিশ আসছে কেন? পুলিশ আসতেছে তখন তো 2010 থেকে 11 থেকে বিরোধী দল দমন শুরু করছে ফ্যাসিস্ট হাসিনা। আচ্ছা, আপনি কি বিরোধী দলের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন সে সময়? আমি ছাত্র শিবিরে তখনকার সময় সাথী ছিলাম। আচ্ছা। পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ। এরপরে বিশেষ করে আলিম পরীক্ষার দিন, ইংরেজি পরীক্ষা, সে পরীক্ষার দিন আমরা যথারীতি মেসে বসে পড়তেছি, 2011 সালের কথা বলতেছি। হঠাৎ করে পূর্ণাষ্ট পরিচালকের কাছে পুলিশ আসতেছে, যেখানে ইংরেজি পরীক্ষাটা মানুষের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, কঠিনও বটে। সে পরীক্ষার সময় আমরা বই পুস্তক যেভাবে সেভাবে রেখে চলে গেলাম। এভাবে সারা বাংলাদেশে অসংখ্য ছাত্র শিবির বা অন্যান্য যারা সাধারণ ছাত্র মেসে থাকতো, শিবির বলে অ্যারেস্ট করতো, তারা কিন্তু এই প্রশাসনের ভয়ে পরীক্ষার মতো দিনগুলোতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। থাকার হাতে জায়গা ছিল না, বহু জায়গায় থেকেছি আমরা। 13 ফেব্রুয়ারি আমার জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায়। আমরা সাইদি মঞ্চ নামের একটি প্রোগ্রাম কথা ছিল ঢাকাতে, মতিঝিল কেন্দ্রিক, পল্টন কেন্দ্রিক। আমাকে তখন অ্যারেস্ট করলো শেখ হাসিনার ফেটুয়া বাহিনী। অ্যারেস্টের পরে আপনাকে অ্যারেস্ট করার কারণ কি ছিল? আপনি তো বললেন যে আপনি একজন সাথী ছিলেন, খুব বড় পর্যায়ের কোনো নেতা ছিলেন না সে সময়। ওই দিন 13 ফেব্রুয়ারি 2013 বাইতুল মোকাররমের সকল দোকান বন্ধ ছিল, স্বর্ণ দোকান থেকে শুরু করে দোকানগুলো বন্ধ ছিল, আশপাশে ফুটপাত বন্ধ ছিল। ওই দিন ঢাকা শহরে 600-র মতো ছাত্র শিবির বলেন, সাধারণ ছাত্র বলেন, বিভিন্ন অফিসগামী মানুষ, জনতা বলেন, 600-র উপরে মানুষ অ্যারেস্ট হয়েছিল। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। আচ্ছা, তার মধ্যে আপনিও ছিলেন? আমি একজন। আচ্ছা। আমি বারবার বলছি যে আমার মা খুব অসুস্থ, আমি ফেনী থেকে আসছিলাম বিশেষ করে আমার মাকে দেখবো। আমার মা খুব অসুস্থ। আমাদের ভাষা ছিল, ঢাকাতে ভাষা ছিল, আমি ফেনীতে পড়াশোনা করতাম, ফাড়ি ফেনীতে। পরবর্তীতে আমাদের পল্টন থানায় নিয়ে গেল। সেখানে আমাদের যে মোবাইল ছিল বা যা যা ছিল সব কিছু রেখে দিল। আমাদের সাথে একজন ছিল আব্দুস সবুর মাতব্বর, ওনাকে ডিবির অফিসার নুনবী এসে নিয়ে গেল। পরবর্তীতে ওনার মুখে শুনলাম যে ওনাকে 2 হাতে 2টা বাড়ি দেওয়া হয়েছে আর 2 পায়ে 2টা বাড়ি। আমাদের সাথে উনি 5 মাসের মতো ছিল। ওই 5 মাস ঠিক মতো হাঁটতে পারে নাই, হাত দিয়ে লুঙ্গি পড়তে পারে নাই আব্দুস সবুর মাতব্বর। ওই 2টা বাড়ির কারণেই? এখানে 2টা বাড়ি, পায়ে 2টা বাড়ি। বুঝতে পারেন বাড়িগুলো কত অনাত্ম শক্তিশালী ছিল। উনি বর্তমান বাংলা ইসলাম ইউনিভার্সিটির এখন প্রফেসর হিসেবে আছে। আমি অজপাড়া গায়ের এক সন্তান, আমি তো আর সাউন্ড গ্রেনেড বুঝি না।
মিন্টু রোডের ডিবি অফিস বুঝি না, ঢাকাতে বাসার থাকার কারণে মিন্টু রোড দিয়ে যাওয়া আসা করতাম, লেখা আছে ডিবি কার্যালয় হেডকোয়ার্টার। কিন্তু আমার মতো একটা শিবিরের সাথী বা একজন সাধারণ মানুষকে মিন্টু রোডের ডিবি অফিসে নিতে হবে। আমরা শুনতাম মিন্টু রোডের ডিবি অফিসে বড় বড় সন্ত্রাসীদেরকে নেওয়া হয়, বড় বড় বিষয় হ্যান্ডেল করা হয়। পরবর্তীতে আমাদেরকে 16 জন করে ভাগ করছে, আমরা 149 জন পল্টন থানা সেদিন অ্যারেস্ট, একদিনে 149। আমাদেরকে 16 জন করে ভাগ করছে, আমাদের ভাগে পড়ছে 21 জন। সেখানে ছিল ডিবি অফিসারদের সেও মানসিক নির্যাতন। প্রথমে প্রশ্ন, বাড়ি কই? আমি বলছি যে আমাদের বাড়ি ফেনী। ফেনী বলার সাথে আমাদের ওখানে ফেনী শুধু আমি ছিলাম। ফেনী বলার সাথেই প্রথম একদম আমাকে মারধর করছে। আমি মনে করলাম কি ফেনী বলার সাথে এত মারলো, পরে চিন্তা করে দেখলাম ফেনী তো খালাদা জিয়ার বাড়ি। তখনকার আমির বিএনপি পন্থী যে তখনকার যিনি আমির জামাতের আমির ছিল মকবুল আহমেদ, ওনার বাড়ি তখন ফেনীতে ছিল। ডিবি অফিসের সে নির্যাতন, ওখানে মেহগুনি গাছের কিছু ঢাল থাকে, মেহগুনি গাছের, আচ্ছা, মেহগুনি গাছের ঢালগুলো দিয়ে ওরা মানুষকে এক ধরনের, আপনি তো জানবেন না, ডান্স থেরাপি বলে, মানে আপনার এবার ওরা ধরে লাঠিটা আপনার হাঁটুতে মারবে, আপনি শুধু লাফাবেন। এটাকে ওরা ড্রান্স থেরাপি বলে। ওদের কাছে একটা প্লাস্টিকের হ্যান্ডকাপ থাকে, আমার সাথে আমার ফালাইয়ের জুনিয়র ইসমাইল ভাই ছিল, প্লাস্টিকের যে হ্যান্ডকাপটা থাকে ওটা হচ্ছে। আপনি স্বাভাবিকভাবেই বলেন, আপনি যে কথাগুলো বলার জন্য এসেছেন আমরাও সেই কথাগুলো জানতে চাই, দেশবাসী জানতে চায়। আপনি খুব স্বাভাবিকভাবে বলেন, আমি বুঝতে পারছি আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি স্বাভাবিকভাবে বলার চেষ্টা করেন, আমরা শুনছি। প্লাস্টিকের হ্যান্ডকাপের নিয়ম হচ্ছে আপনি যত টানবেন তত এটা কি শক্ত হয়। জি, ও ওই দিক দিয়ে ইসমাইল ভাইকে মারতেছে, উনি ওই দিকে টানলে একবার টান খায়, আবার যখন আমাকে মারে আবার টান খায়। এবার আমাদেরকে সারা রাত নির্যাতন করছে ডিব অফিসে। সারা রাত? জি। তখন ফেনীর একটা মেয়ে ছিল লাকি, ও শাহবাগের স্লোগান, শাহবাগ সে ঐতিহাসিক শাহবাগ মঞ্চ, হঠাৎ করে এনটিভি চালু করছে, ওখানে শাহবাগ ওদের রুমে লাকি স্লোগান দিচ্ছে, কতে কাদের মোল্লা। পরবর্তীতে আমাদের 21 জনকে বলছে, এখানে ওরা শুরুতে বলছে এখানে যে ছেলেগুলো আছে ওই ছেলেটা আমাকে টার্গেট করে বলতেছে, তখন গেঞ্জি পরতাম, ফ্যান পরতাম, আচ্ছা, বলছে এই ছেলেটা সবচেয়ে খারাপ, আমার বলতেছে এই মিছিলে লিড দিই। আমি ওদের চৌকস ডিবি অফিসারদের চৌকসতাকে খুব মানে অবাক হয়েছি যে ওরা একটা মানুষ চেহারা দেখে বলতে পারে। ওরা বলতেছে যে আমরা মানুষকে দেখলে বলতে পারি কোনটা শিবির। সেদিন আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, যাক আমাকে দেখে শিবির বুঝে গেছে, তাহলে তো আমি আসল শিবির। পরবর্তী দেখে সেখানকার একটা প্রশ্ন আপনাকে আমি বলি, ওরা বলছে যে কে স্লোগান দিবে, 7-8 জনকে এর মধ্যে কয়েক বাড়ি করে দিয়েছি, মারছে। পরবর্তী দেখতেছি যে সবাইকে মারার কি দরকার, আমি বলছি আমি স্লোগান দিব। তো আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, মান্তিক পড়ছি, বালাঘাট পড়ছি, ভাষাগত একটু কৌশল জানি, আমি বলছি যে 71-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। ও বলতেছে যে 71 আর 72 বলিস না, শুধু ক খ দিয়ে বল, দুন্দেশ্বর দিয়ে বল, দুন্দেশ্বর দিয়ে সালাউদ্দিন কাদের, ক দিয়ে কাদের মোল্লা। যাক আমরা 2-1টা স্লোগান দিলাম। পরবর্তীতে ওদের প্রথম প্রশ্ন ছিল আমাকে প্রশ্ন করতেছে 26শে মার্চ কবে। আমি বলছি আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, পাশাপাশি মাদ্রাসা ফাজিলে পড়ি। স্যার আমাকে এটা কী প্রশ্ন করতেছেন? আমি বলছি স্বাধীনতা দিবস। আমি বলছি 26শে মার্চ। বলছে রাগ তোর অনার্সের গোষ্ঠী গিলে, তুই এটি উত্তর দিতে পারিস না, একবার মারছে। আবার প্রশ্ন করছে বিজয় দিবস কবে। আমি তখন বলছি আমি তো অনার্সের স্টুডেন্ট। বলছে রাজাঘাটের বাচ্চা, তুই বিজয় দিবস কবে জানবি না। তখন আবার মারছি। পরবর্তীতে তখন মহানগর পরিবেশ সভাপতি ছিল রাশেদুল হাসান রানা, শিবিরের, বাড়ি ফেনীতে। ওনাকে সবাই রানা বলে চিনত।
তোর বাড়ি তো রানা ফেনীতে, তুই রানাকে চিনিস? আমি রানা টানা চিনি না। ঠিক আমি নোয়াখালী ভাষায় সবগুলো কথা বলছিলাম, আমি রানা টানা চিনি না। পরবর্তী ওনার কথা বলে আবার মারছে, পরবর্তী ফলটন থানায় নিয়ে গেছে, আমাদেরকে বলে সবাই রেডি হও, পরের দিন সিএমএম করে নিয়ে যাবে। এর মধ্যে অর্থাৎ আপনি যে বলছিলেন এগুলো প্রথম দিনেরই নির্যাতনের কাহিনী, প্রথম দিন আপনাদেরকে রাতের ধরার নির্যাতন, পরে। দুপুরে অ্যারেস্ট করছে, এর মধ্যে ডিবি অফিসে। কিন্তু এই যে আপনাদেরকে অ্যারেস্ট করে এই পরিবার নির্যাতন করলো, আপনাদের নামে তো বিগত সময়ে কোনো মামলা ছিল না, কিংবা আপনারা তো ধ্বংসাত্মক বা রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথেও জড়িত ছিলেন না। মানে তখনকার আমার বয়স ছিল কত, হয়তো এই 21 বছর। 21 বছর বয়সে আমার নামে কি মামলা থাকবে আর? মানে এক কথা, আমার নামে মামলা তো দূরের কথা, কখনো আমাকে নিয়ে সালিশ দরবারও হয় নাই। শিবিরের খেতাবটা আপনি কিভাবে পেলেন, এবং পুলিশ যে আপনাকে অ্যারেস্ট করলো এবং এটা আপনার অপরাধ, আপনি এতক্ষণে যে কথাগুলো বলছেন যে মূলত শিবির করার কারণেই হয়তো বা যে আপনাকে টার্গেট করা হয়েছিল, তো শিবিরের এই খেতাবটা আপনি কিভাবে পেলেন? আমি যথারীতি 2009 সালে শিবিরের দাওয়াত পেয়েছিলাম, শিবিরের কর্মী থেকে সাথী হয়েছি। আচ্ছা। আর তখন কিন্তু আমি আপনাকে যখন ঘটনাগুলো বলবো তখন আপনি বুঝতে পারবেন যে এই মানুষ কিভাবে শিবির করে, মানুষের শিবির, শিবিরে মানুষ। এই শব্দটা, এই গল্পটা আপনাকে আজকে ক্লিয়ার করবো। এটা বাংলাদেশে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিজ্ঞাসা। পরবর্তীতে আমাদেরকে সিএম করে নিবে, ওরা আমাদের হাতে রাখছে 20 ফুট বাই সর্বোচ্চ 15 ফুট একটা রুমে 50 জন। আপনি খেয়াল করেন একটা মানুষের সাইজ। আমরা খুব কষ্টে, এক কথা আমাদের গ্রামের বাড়িতে বা আপনি যখন হয়তো জানবেন বা কোনো গুদামে চাউল রাখা হয়, চাউলের বস্তা, সেখানে কিন্তু ফাঁক থাকে না। 20 ফুট বা 15 ফুট একটা গারদে বা একটা রুমে 50 জন আমরা, আরেক রুমে ওদের ওখানে 88 জন, মোট 149 জন। একদম পৈশাচিক কায়দায় ওটা একটা নির্যাতন। আমাদের এই রুমটাতে যদি 80 জন মানুষ ঢুকায়, ওরা দাঁড়াবে কথা কি, নামাজ পড়বে কি, কথা বলবে কি? পরবর্তীতে আমি তো জানি যে আজকে সিএম করে আমার আব্বা আসবে, আমার মা আসবে, আমার ভাই আসবে। আমি এখানে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছি যেন আমাকে মারে নাই, এটা তো আমার আব্বু এই দৃশ্য দেখে বুঝে, কারণ আমার মুখে তো বেশি আঘাত ছিল না, আঘাত তো করছে এখানে রক্ত। আপনাকে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। জি, চেষ্টা করবো এই জন্য যেন আমার আব্বু আম্মু আমাকে অনেক আদর করতে, অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। পরবর্তীতে সিএম কোর্টের ভারত থেকে যখন আমাকে কোর্টে তোলা হচ্ছে, সিএম কোর্টে, ঢাকা সিএম কোর্টে বলতেছে, তখন আমার আব্বু দেখছে আমার অস্বাভাবিক হাঁটা, হাঁটতে পারতেছি না। এরপরে শুনলো যে 7 দিনের রিমান্ড। তখন আব্বু আমি জানতাম না আমার আব্বু হার্ট অ্যাটাক করছে ওখানেই কোর্টে থেকে যাওয়ার মানে এই খবরটা শোনার পরে এই ধাক্কাটাও নিতে পারেননি। হার্ট অ্যাটাক করেছে। পরবর্তীতে মহাখালীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে থাকার পরে উনি চিকিৎসাধীন ছিল। এরপরে আমাদেরকে ফলটন থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে শিবিরে তৎকালীন সম্ভবত ছাত্র কল্যাণ দায়িত্বে ছিল ইয়াসিন আরাফাত ভাই নামে, উনি আমাদের জন্য কিছু মলম পাঠাইছিল, এটাই চিকিৎসা। ছাত্র শিবির বা আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফেনীতে বেশিরভাগ দেখবেন আপনি নোয়াখালী অঞ্চলের মানুষ ফেনীতে প্রতিষ্ঠিত, ঢাকাতে ফেনীর মানুষই, ওরা আমাদের জন্য খাবার দিত। আপনাদের কি প্রথম দিন কোনো খাবার দাবার দেওয়া হয়েছিল, যেভাবে রাখা হয়েছিল? আমাদের প্রথম দিন কোনো খাবার দেয়নি, কোনো খাবার ছাড়াই সারা রাত এভাবে রেখেছে এবং নির্যাতন করেছে? আমাদের সারা রাত রাখছে।
আমরা কি করতাম, এই ঠিক এভাবে দাঁড় করাইতাম ওয়ালের পাশে, একের পর একটা সারিবদ্ধভাবে চাপ দিয়ে দাঁড় করাইতাম, একটু জায়গা তৈরি হতো। আর আমি আপনার ফিটের উপরে বা দাঁড়িয়ে সিজদা দেওয়ার কোনো অপশন এখানে নেই, সিজদাটা হচ্ছে ইশারায় দাঁড়িয়ে, সব নামাজ দাঁড়িয়ে সেখানে। মানে এই পরিমাণ কনজাস্টেড ছিল রুমগুলো, মানে 20 থেকে 15 ফুট, গারদের সিস্টেমে তো এটা 20 থেকে 15 ফুট, এখানের মধ্যে 55 জন। আর ওই রুমটা একটু বড় ছিল, ওখানে 88 জনের মতো ছিল। 7 দিনের রিমান্ড শেষে আমি অজপাড়া গায়ের এক সন্তান, জীবনে কোনো চট থাপ্পড় খাই নাই, ক্লাসের রুল 2 ছিল, শিক্ষকের মার খাই নাই, বাপ মা খুব আদর করতো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আদর করতো। মানে এক কথা আঘাত কি জিনিস তো বুঝি নাই। সবাই যখন যেখানে ওরা আবার সিসি ক্যামেরাতে অবজার্ভ করে কে কী করতেছে। আমাদেরকে যিনি নির্যাতন করছে ওনার নাম হচ্ছে আব্দুর রহিম, জি, আর আরেকজন ছিল মাক্কি, এরা দুজনে এসআই ছিল। আব্দুর রহিম হচ্ছে, আপনি খেয়াল করবেন, রিজভি সাহেব ফল্টন নবীর সামনে দাঁড়িয়ে আছে, একটা আসামিকে ধরার জন্য একজন কোমরে ধরছে, ওই আসামিটা রিজভি স্যারকে ধরছে, এইটা হলো আব্দুর রহিম। আমি 5 আগস্টের পরে অনেক খোঁজাখুঁজি করছি, অনেক কিছু করছি, অনেক মানে জায়গায় জিজ্ঞেস করছি আব্দুর রহিমটা কোথায় আছে। আর মাক্কি দাঁড়িয়ে ছিল। আব্দুর রহিম ছিল সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়, মাক্কি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হল সভাপতি ছিল ছাত্রলীগের। ওরা পরিচয় দিচ্ছে আমাদেরকে। এই দুইজনের গালি, মানে ওদের গালি থেকে মৃত্যু শ্রেয়, এত পরিমাণ ভাষায় গালিগালাজ করতো তারা। ওদের গালির মেইন সাবজেক্ট মাদার। আমরা এই জায়গা থেকে আবার আসবো, আপনার এই অজানা ঘটনাগুলো আমরা আরো জানবো। তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, আমরা বিরতির পরে এসে বাকি কথাগুলো জানবো। দর্শক, আপনারা তখন শুনছিলেন যে আসলে আমরা বইতে পড়েছি, সিনেমায় দেখেছি, কিংবা নাটকে দেখেছি যে আসলে কি পৈশাচিক কায়দায় মানুষের উপরে নির্যাতন করা হয়। একটা সময় আমাদের বাংলাদেশ ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে গেছে এই সাধারণ মানুষগুলো। ফ্যাসিস্টের যে পুলিশ বাহিনী ছিল, পেটুয়া বাহিনী ছিল, তাদের ভিতরে যে এই যে মানবতা বিরোধী যে কাজগুলো, পৈশাচিক কায়দায় যে নির্যাতনগুলো, এই নির্যাতন থেকে সাধারণ মানুষগুলো, একদম গ্রামের যে একদম সাধারণ মানুষ যারা কিছুই জানে না, কিছুই বোঝে না, সেই মানুষগুলো পর্যন্ত এই নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি। আমরা আরও বেশ কিছু চমকপ্রদ তথ্য জানবো। তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। আমরা ফিরছি খুব শীঘ্রই, ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন একজন ভুক্তভোগী আলেম ও ব্যবসায়ী সাদ্দাম হোসেন। আপনি বিরতিতে যাবার আগে যে পৈশাচিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন, আসলে এই বিষয়গুলো যারা এই আপনার মতো যারা আছেন, যারা এইটা সম্মুখীন হয়েছেন কিংবা এই নির্যাতনের মুখোমুখি হয়েছেন, তারা ছাড়া আসলে সাধারণ মানুষের পক্ষে এটা বোঝাও আসলে হয়তো বা সম্ভব না, অনুধাবন করা সম্ভব না। আপনি এই নির্যাতনের পাশাপাশি এটাও জানতে চাই যে সে সময় আপনার বাবার কথা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনাকে দেখে উনি বুঝতে পেরেছিলেন যে আপনার উপরে নির্যাতন করা হয়েছে, আপনাকে রিমান্ডে দেয়া হলো, উনি এটা শুনে হার্ট অ্যাটাক করলেন। তো পরিবারে ওই সময় আসলে ঠিক কে কে ছিল এবং তারা এই দুঃসহ সময়টা ঠিক কিভাবে পার করেছে সেটিও একটু জানতে চাই আপনার নির্যাতনের পাশাপাশি। পরবর্তীতে আমাদেরকে 7 দিন রিমান্ড সেশন নেওয়া হলো তখনকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সম্ভবত নাজিমুদ্দিন রোডে। জি জি। তো ওখানকার আমাদেরকে নেওয়ার পরে নামাচ্ছে, গেটে দিয়ে লেখা ছিল দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমি একটু খুশি হয়েছি। ওখানকার যারা চেক করে, ওরা তো মানবতা লঙ্ঘনের ক্ষেত্রে আরেক ধাপে গিয়ে ওদেরকে আমরা বলছি আমরা ছাত্র শিবির করি, আমাদের কাছে কোনো সিম কার্ড নেই, আমাদের তখনকে বুঝতাম না যে মানুষের ওই যে প্রস্রাবের বা পায়খানার রাস্তা দিয়ে বা ট্যাবলেট ভিতরে নিয়ে যায়, এগুলো তো আমরা জানতাম না। ওদের সাথে থেকে বুঝতে পারছি। ওদেরকে বললাম যে আমরা ছাত্র শিবির করি, আমাদের কাছে ইয়েবা নেই, আপনারা জানেন। তো ওরা একটা রুম, ছোট একটা বক্সের মধ্যে নিয়ে যায়, মানে একদম উলঙ্গ করে। আর যেভাবে মানুষের তল্লাশি করে, আমি মনে করি এভাবে তল্লাশির কোনো সিস্টেম নেই। এখানে স্ক্যানার থাকতে পারে বিভিন্ন, কিন্তু ওদের যে তল্লাশি, এরপর টাকা পয়সা থাকলে নিয়ে নেয়। মানে এটাও এক ধরনের পৈশাচিক আনন্দ বোধ হয় তারা পায়, ওরা আনন্দ পায়। মানে শুনছে আজকে শিবিরের এতদিন অ্যারেস্ট করছি, বা ছাত্রদলে এতদিন অ্যারেস্ট করছি, বা যুবদলের কথা, বিরোধী মত, জি জি, দমনের যে একটা স্টিম রুলার, যে একটা সিস্টেম ওরা কালো নকশা তৈরি করছিল। তো পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো যমুনা 2। আপনি কারাগারের একটা সিস্টেম হচ্ছে আমদানি রপ্তানি।
আপনার আমদানি হচ্ছে যে প্রত্যেকটা ফেনী ঢাকার সকল কারাগারে সকল থানাগুলোতে যারা আজকে অ্যারেস্ট হবে এদেরকে যখন নিয়ে যাওয়া হবে আমদানি। আচ্ছা। আর রপ্তানি হচ্ছে কালকে যারা হাজিরা দিতে যাবে এদেরকে যে রুমে রাখা হয় এদেরকে রপ্তানি। আমদানি ওয়াট আমরা যমুনা 2 ছিলাম। ও যমুনা 2 এর মধ্যে ওখানে আরেকটা নির্যাতন, এবার হচ্ছে কয়েদি দ্বারা হাজতি নির্যাতন। আপনি এটা কেমন, এটা হচ্ছে আপনি হাঁটার সময় এত কনজাস্টের জায়গা ওরা আমরা থাকতেছি কত মনে করেন সেখানে একটা কেসকি ফাইল আছে, কেসকি ফাইলটা হচ্ছে এটা মাথা মানে আমি বলতেছি, আমি আল্লাহকে তখন 2 হাত ধরে বলছি মধ্যে দিয়ে আসলে এই সময়টার মধ্যে আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, তাদের সাথে দেখা সাক্ষাৎ হতো না। না, আমার মায়ের প্রত্যেকদিন 260 টাকার ওষুধ লাগতো। এর মধ্যে আমার বাবার হার্ট অ্যাটাক,
এবং আমার মতো অনেক সাদ্দাম আছে যাদের এমন পরিবারগুলোতে এমন বিপর্যয় নেমে এসেছিল। আমার ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, শুধু আমার একটা বড় বোনের বিয়ে হয়েছিল, আমরা 3 ভাই 3 বোন। বড় বোনের বিয়ে হয়েছে, বাকিরা তো ছোট। আমার ভাইটা 2 ভাই মোশাররফ, মামুন পড়ালেখা ছেড়ে কাছে নেমে গেছে, কারণ বাবার চিকিৎসা করাইতে হবে। দীর্ঘদিন পর আমি 144 দিন ছিলাম কাশিমপুর কারাগারে। হঠাৎ একদিন মা আসলো, দেখার জন্য মুখিয়ে থাকতাম কবে আমার নাম। পরবর্তীতে কারাগারে সবাই আমাকে অনেক আদর করতো। আমাদের সাথে তখন ছিল জামাত ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তাসনিম আলম ভাই, শিবির মুস্তাফিজুর আশু, মিদা ভাই, মধু ভাই থেকে শুরু করে আমাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার সাথে একবার দেখা হয়েছে। তারপরে আমি যখন কারাগার, সবাই আমাকে আদর করতে, জামাতের বর্তমান যিনি আমির ডক্টর শফিকুর রহমান, উনি আমাকে অনেক আদর করছে সেখানে। আমি তখন একটু চিন্তা করছি কি, এটা এত মানুষ আছে আমাকে শুধু আদর করে। আমরা কারাগারে একটা অনুষ্ঠান করছিলাম, সেখানে আমি একটা নাটক করছিলাম, নাটিকে, ওইটার জন্য আদর করতো, কিন্তু এত বেশি আদর করতো সবাই। কারাগারের ছোট্ট একটা গল্প আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা তখন ফাজিল পরীক্ষা শুরু হয়ে গেছিলো। তো ফাজিল পরীক্ষার একটা কেন্দ্র ছিল কাশিমপুর কারাগারে। আমি একদিন পরীক্ষা দিব, আমার বিভিন্ন হলে, কোনো একটা স্কুলে, কোনো একটা মাদ্রাসা কেন্দ্র পড়বে, কলেজে কেন্দ্র পড়বে, কিন্তু আপনার কেন্দ্র ছিল জেলখানায়। কেন্দ্রের খাতা ওইখানে প্রশ্ন নিয়ে আসে, লেখা থাকে না, লেখা আছে কেন্দ্রের নাম কাশিমপুর কারাগারে। আমরা 14 থেকে 15 জন পরীক্ষা দিছি। প্রথম দিন মিল্লাতের এক শিক্ষক, ওনার দোষ না, উনি 40 মিনিট পরে আসছে, 30 মিনিট পরে আসছে। 30 মিনিট পরে আসছে, আমাদের 30 মিনিট কমে পাইছি। পরবর্তীতে আমি 2013 সালের জুন মাসের 4 তারিখ কারাগার থেকে বের হওয়ার পরে বাড়িতে যাই, ঢাকার বাসায় যাই। আপনি কি তখনও পর্যন্ত জানেন না আপনার বাবা মারা গেছেন, যে এটা জানেন না? আমি তখন শুধু দেখতেছি যে বাবার মুখ দেখবো, মায়ের মুখ দেখবো। এর মধ্যে অনেকে দেখা হয়েছে আমার সাথে, ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বশীল সভাপতি, জেলার সহ সেক্রেটারি জুবাইর ভাই, তারেক ভাইয়ের সাথে অনেকবার দেখা হয়েছে, কিন্তু বাবাদের মারা গেছে কেউ বলে নাই। বাবার মারা যাওয়ার আগের শেষ কথা ছিল সাদ্দাম যেন আমার জানাজা পড়ে। আমি অনেক কষ্টে পড়ালেখা করেছি, কিন্তু বাবা জানাজা অংশগ্রহণ করতে দেয় নাই। তার ইচ্ছা ছিল আপনি তার জানাজার নামাজ পড়ান, কিন্তু আপনি জানাজাতেই অংশ নিতে পারেননি। পরবর্তীতে আমি যখন ঘরে ঢুকলাম, 2টা রুম ছিল আমাদের। প্রথম রুমে আমার আব্বা নেই, আমি দ্বিতীয় রুমে আছি। পরবর্তী বলতেছে না, হাসপাতালে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেল, আসে না কেন। পরবর্তীতে আমার এক নানি ছিল, সে বলছে যে জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। বিভিন্ন মহিলাদের মতো করে বললো, উনি একটা গল্প বললো, সব কিছু বুঝাই বলছে তোমার আব্বু তো মারা গেছে। 4 এপ্রিল 2013, মানে অ্যারেস্টে 1.5 মাস পরে। ওই যে হার্ট অ্যাটাক করলেন, এরপরে উনি আর সুস্থ হননি? সুস্থ হননি। এরপরে তো বেজন, তখন মনে হচ্ছে যে পৃথিবীটা আমি অন্ধকার দেখতেছি। সেই থেকে এই জার্নি
পরবর্তীতে কদিন পরে শুনি মানে মামলারও একটা বিষয় আছে, আপনি খলিশা মাছকে ইলিশ মাছ বলতে পারবেন, কিন্তু এই কাপটাকে মাছ বলতে পারবেন? আর খলিশা মাছ ইলিশের সাদৃশ্য আসে, এই জন্য এটাকে ইলিশ বলে। আমি পৃথিবী মানে বাংলাদেশের ঢাকাতে নাই, ফেনীতে। তো পরবর্তীতে 37 আমাদের মামলা হচ্ছে 25/2/26, 26/2/26, এরপর 26/2 বিশেষ ট্রাইব্যুনাল, আর 37/5 একটা মামলা দেওয়া হলো আমাকে, মানে আমি জামিনের এই মামলাটা হচ্ছে কি ফিসিলা ডায়েরি দেখে মামলার এজাজ দেখে আরেকটা মামলা তৈরি করে ফেলছে, এই 2-1জনকে নতুন করে আসামি করে। মানে এটা পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই। এত হাস্যকর গল্প মামলার ক্ষেত্রে, আদালত কীভাবে, আমরা যে মামলার আমাদের সাজা হওয়ার কথা 1.5-2 মাস, সেখানে আমি 6 মাস জেলে। আপনি বিষয়টা বুঝতে পারছেন জামিনটাকে তারা কিভাবে আটকে রাখতো। এবং এটা তো শুধু আপনি না, অসংখ্য সাদ্দামের সাথে এই ঘটনাগুলো ঘটেছে। ওদের অন্যান্য যে গল্প, এই গল্পের সাথে আমার যে ত্যাগ তিতিক্ষা, এটা তো সামান্য। যেখানে মামলা মুজিবুর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামানরা জীবন দিয়েছেন, অসংখ্য ভাই বিভিন্ন দলের বিভিন্ন মতের, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী জীবন দিয়েছেন, সেখানে আমাদের এই ক্ষুদ্রটা একবারে ক্ষুদ্র না। পরবর্তীতে দ্বিতীয় অ্যারেস্টটা হচ্ছি আমি জুমার নামাজে মুনাজাত করছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়া করছি, পাশাপাশি আমার ছেলে অসুস্থ ছিল, দেলোয়ার হোসেন সাইদি ছিল তখন করশমঞ্চে দাগনমণি থানার জি একজন SI সাইফুল, ও আমরা নিয়ে আসছে মসজিদ কমিটির অনুরোধে ছেড়ে দিবে। এমন পর্যায়ে দেখতেছে যে ফেসবুক স্ট্যাটাস আমার ছেলে দেলোয়ার হোসেন সাইদি, আমার কলিজার টুকটা দেলোয়ার হোসেন সাইদি, ওনার জন্য দোয়া করবেন। অসুস্থ ছিল, আমি স্ট্যাটাস দিছি, মানে আপনার সন্তানের নাম ছিল নামে দেলোয়ার হোসেন সাইদি। আচ্ছা, পরবর্তীতে দেলোয়ার হোসেন সাইদি সন্তানের নাম কেন, এটার জন্য একবার অ্যারেস্ট। তখন না, যার ছেলের নাম দেলোয়ার হোসেন সাইদি, সে তো অবশ্যই জামাত করে। আমি আসলে এটা কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে বলার মতো। আমি এই জায়গা থেকে আবার আসবো, আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, আমি বিরতির পরে এসে বাকি কথা জানবো। দর্শক আপনারা ভাবুন একটাবার, যে শুধুমাত্র একটা নামের কারণে একটা মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়, শুধুমাত্র একটা নামের কারণে একটা মানুষকে মিথ্যা মামলা দেয়া হয়, তাকে জেলে বন্দি করে রাখা হয়। আসলে কোন দেশে আমরা বসবাস করেছি, কি অবস্থার মধ্যে দিয়ে গেছে এই সাধারণ মানুষগুলো। আমরা আরও কিছু কথা জানবো, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা, আমাদের সাথে কথা বলছিলেন সাদ্দাম হোসেন। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন আপনার সন্তানের নাম দেলোয়ার হোসেন সাইদি রাখার কারণে আপনাকে আরেকবার তুলে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ গ্রেপ্তার করা হলো। জি, এটা আসলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে সেটি ঘটেছে। ঠিক কি হয়েছিল এটা যদি একটু আমাকে বলেন যখন ওই সংক্ষেপে। জুমার নামাজে ওখানকার এক যুবলীগের এক কুলাঙ্গা ছিল, সে বলছে যে সাইদি সাহেবের জন্য দোয়া করছে, দেলোয়ার সাইদ দোয়া করছে, এই খতিবটা রাজাকার। পরবর্তীতে আমি ভাত খাচ্ছিলাম, মুসল্লিদের বাড়িতে ভাত খাই, ওখান থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মসজিদ কমিটি আসছে, পর আমার মোবাইল দেখলো, ফেসবুক দেখলো যে আমি ওই দিনে স্ট্যাটাস দিলাম যে দেলোয়ার হোসেন সাইদি আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করবেন অসুস্থ। ও বলতেছে যে যার সন্তানের নাম দেলোয়ার হোসেন সাইদি, সে অবশ্যই রাজাকার, অবশ্যই জামাত করে, অবশ্যই শিবির করে, একে ছাড়া যাবে না। 3 নম্বর অ্যারেস্ট হচ্ছে আমি মাদ্রাসায় স্বাভাবিক এই রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসায়, আমি ওই মাদ্রাসায় ছিলাম, খুব ভালো। আমার ফ্যামিলি তখন একটু কামব্যাক করছিল, যেখানে আমার মায়ের 260 টাকার ওষুধ লাগে, আমার পরিবারগুলো মোটামুটি আমি সেটিং করছিলাম ওই মাদ্রাসায় পড়ালেখা করে, কিছুটা কামব্যাক করছি। এদিকে ধার দেনা, আমার মতো সাদ্দামরা তো আর এই মাদক সন্ত্রাস বিভিন্ন জড়িয়ে পড়তে পারবো না। পরবর্তীতে ওই মাদ্রাসা থেকে অ্যারেস্ট হয়েছি একটা কারণে, 12 নং ওয়ার্ডে ছাত্র শিবিরে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল, ওদের 4 দিন ঘুমছিল ওখানে। একটা আমাদের বায়তুল মাল যারা দেয়, অর্থ বিভাগ যারা দেয়, ওদেরকে অর্থদাতা বলে, ও এখানে একটা কথা ছিল সাদ্দাম হোসেন একটা নাম, তো ওরা সাদ্দাম হোসেন আজ করছে, আমি মোটামুটি পরিচিত স্লোগান দিয়ে আমাকে নিয়ে আসছে। আমি এটা কত সালের কথা?
নির্যাতনের অংশ তারাও হয়েছে। আমি একটু আসতে চাই যে আপনি তো জুলাই আন্দোলন যেটি হলো 24-এ, এই জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, স্লোগান দিয়েছেন, জীবন বাজি রেখে রাজপথে থেকেছেন। আসলে ঠিক কোন ক্ষোভটা থেকে আপনি রাস্তায় নেমেছিলেন এবং ঠিক কী কারণে এই সরকারের প্রতি আপনার এই ক্ষোভটা জন্মালো? এখানে ক্ষোভ থেকেও বেশি আমার দায়িত্ববোধ ছিল, দেশমাতৃকার এই লড়াই। আমাদের ছোট্ট একটি দাবি ছিল, জি, বা ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ভাইদের দাবি ছিল যে কোটা প্রথাটা বিলুপ্ত করা। সরকার চাইলে এটা পারত, সরকার এটা না করে বরং অ্যাকশানে গিয়েছে। সে কালো হত্যার কালো দিনগুলো যে নীল নকশা বিভিন্ন অডিও ক্লিপ আপনাদের হাতে আসছে, সেই দায়িত্ববোধ, দেশমাতৃকার এই লড়াই, জুলুম নির্যাতন, 17 বছরের নির্যাতন, হাজারো মায়ের কান্না, আত্মনাদ, হাজারো বাবার না মোছা চোখের জল, এই দায়িত্ব থেকে আমি এই সাইনবোর্ড, সাদ্দাম মার্কেট, কাজলা, মাতুয়াইল, যাত্রাবাড়ি, আমি স্বাভাবিক তো আমার স্লোগান মোটামুটি আমাকে সবাই স্লোগান মাস্টারে বলে। না, আমরাও জুলাইতে দেখেছি বিভিন্ন গণমাধ্যমেও আপনি এসেছেন, আপনি স্লোগান দিচ্ছেন, আপনি সেখানে জনতাদের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তো এই যে আপনি যে রাস্তায় নামলেন, আপনার পরিবারে আপনার সন্তানদের কথা বলছিলেন, আপনার মায়ের কথা, আপনার স্ত্রী আছে, পুরো পরিবার আছে, ইতিমধ্যে আপনি বেশ কয়েকবার নির্যাতিত হয়েছেন, তারপরেও আপনি তাদেরকে রেখে আবার রাজপথে নামলেন এবং সম্মুখ সারিতে দাঁড়িয়ে যদি 5ই আগস্ট না হতো, যদি এই সরকার পতন না হতো, তাহলে কি হতো সেটা কি কখনো ভেবে দেখেছেন? আমি সাধারণত আমরা ভাবছি যে আমাদের সাথে যিনি লিড দিয়েছে আমাদের আন্দোলনে, উনি হচ্ছে বর্তমান যিনি ঢাকা 5 আসনের এমপি কামাল হোসেন ভাই, উনি লিডে ছিল। আমি 200, আমার অনেক সময় ওয়াইফাই ছিল না, নেট ছিল না, টাকা পয়সা শর্ট ছিল তখন, এর আগে মাত্র জেল থেকে বাড়িয়েছি কিছুদিন আগে। জি। তো পরবর্তীতে তখনকার আমি 260টার মতো স্ট্যাটাস দিয়েছি এই জুলাইয়ের কয়েকদিনে, 260 আমি একদিন গুনলাম আর কি, দেখলাম। আচ্ছা। আর চিন্তা করলাম যে এবার যদি আমাদের আন্দোলন ফল্ট হয়ে যায়, আমার আর মনে হয় না আমরা হয়তো কোনো একটা মানে সেটা চিন্তা করেই আপনি চিন্তা রাস্তায় করে নেমেছিলেন? আমাদের কত মেরে ফেলবে, বা কোনো নদীতে ডুবিয়ে দিবে ইলিয়াস আলীর মতো, ইলিয়াস আলীর মতো ভাইয়ের মতো, বা কোনো একটা আয়না ঘরে রাখবে, এমন কিছু ভেবেই নেমেছিলাম, অথবা ব্রাশ ফায়ার করে দিবে। আর জুলাই যাত্রাবাড়ির যে 19শে জুলাই যে দৃশ্য, যারা ছিল সেখানে তারা বুঝবে জুলাই দৃশ্যগুলো, মানে গুলি, নির্বিচারে গুলি, মানুষের আত্মনাদ। জুলাইয়ের আমার কাছে, আমি ছাত্রদেরকে থেকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো শ্রমিক জনতাকে। এটা আপনি জুলাই সে দিনগুলো বড় একটা বলের মধ্যে ভাত তরকারি এনে মায়েরা আপনাদের সবার মুখে, ভাই এত ক্ষুধা লাগতো, কিন্তু ক্ষুধা লাগতো ঠিক আছে, কিন্তু কাজ করতে হবে, সবার মুখে মুখে এক লোকমা তুলে দিত। জুলাই সে দিনগুলো ভয়াল দিনগুলি। জুলাইয়ের 4 তারিখে যে যাত্রাবাড়িতে যে আমাদের রাকিব ভাই ছাত্রদলের বর্তমান সভাপতি বলছিল, ওনার নেতৃত্বে যাত্রাবাড়ি দখল হয়েছে, এটা উনি ভুল তথ্য দিয়েছে। আচ্ছা। যাত্রাবাড়ি উনি ধর স্লোগানটা দিয়েছিল, কিন্তু পরবর্তী ছাত্রলীগের সংঘর্ষের সময় আমি অন দ্য রেকর্ডে বলতেছি, উনি সেখানে ছিল না। যাত্রাবাড়ি যখন দখল হয়েছে, উনি যে এই যে 5ই আগস্টের পরে মিডিয়াতে বলেন যে উনি, যে আমি ওনার পরে বিভিন্ন আমার লাইভ বিভিন্ন জায়গায় বলছি, চ্যালেঞ্জ দিয়েছি শ্রদ্ধা রেখে ওনার প্রতি। উনি শুরুতে ধর বলছে, এই মিছিলে ছিল, এই মিছিলের আগে স্লোগানে আমি মিছিলে ছিলাম আমাদের ধনিয়া কলেজের বিভিন্ন মেয়েদের সাথে, ছেলেদের সাথে। উনি ধর বলছে, ধরের পরে উনি ছিল না। আবার উনি যাত্রাবাড়ি যখন দখল হয় ছাত্রলীগ, ওখানকার আমি ওনাকে অন দ্য রেকর্ডে কিছু প্রশ্ন করে রাখি, কার দোকান থেকে সেদিন পানি আসছিল, কার দোকান খোলা ছিল, যে নিয়ে যাত্রাবাড়ি দখল হয়েছে তার নেতৃত্বে উনি জানবে, কার আইসক্রিমের ফ্যাক্টরি থেকে আমরা আইসক্রিম খাইয়েছিলাম, কার কলা আমরা খেয়েছিলাম। অর্থাৎ ক্রেডিট সবাই কম বেশি নিয়েছে 5ই আগস্টের পরে। এবং ঠিক 5ই আগস্টের দিনটার কথাই যদি জানতে চাই, সেদিন যে এই যে লক্ষ লক্ষ জনতা এই যে গণভবনের উদ্দেশ্যে গেল, গণভবনে আমরা বেশ কিছু যে চিত্রগুলো দেখেছি, সেটা আসলে হয়তো বা অনেকেরই কাম্য ছিল না। সরকার উৎখাত হয়েছে, কিন্তু বেশ কিছু বিশৃঙ্খল ঘটনাও সেখানে ঘটেছে, বিশৃঙ্খলা ঘটেছে। তো আপনি কি সেদিন সেখানে উপস্থিত ছিলেন কিনা? আমি যাত্রাবাড়ি ওই আমাদের বাধা দিয়েছিল, তারপরেও আমরা গণভবনে সেদিন উপস্থিত ছিলাম। আমিও তো একটা কথা লুকাচ্ছি না, বললে আবার আমি জানি যে আমার আবার বিপদ আসবে। সেটি হচ্ছে আমি যেটা দেখলাম আর কি, বিভিন্ন রুমের, গণভবনের বিভিন্ন রুমে আমি গিয়েছি। আমি দেখলাম যে এই রুমে প্রথম আমি ঢুকলাম, কিন্তু এর আগে এই জিনিস এলোমেলো, বেসিংগুলো ভাঙ্গা বা আলমারিগুলো এলোমেলো। তখনও সাধারণ জনতা প্রবেশ করেনি? প্রবেশ করছে, বা আমাদের পরে বা আমাদের সাথে করতেছে। আগে থেকে এই কাজগুলো আমার কেমন মনে হচ্ছে যে ওখানকার যারা ছিল দায়িত্বে বা এমন কিছু হতে পারে, এটা আমার একটা অভিমত। তারা এগুলো নষ্ট করে রাখার পেছনে কারণ কি মনে হয়? আমার মনে হয় আমজনতা ঢুকার আগেও একটা লুটপাট হয়েছিল, এটা আমি বলতেছি।
এটা প্রশাসন কর্তৃক আমার নিশ্চয়ই। এমন কিছু মনে হয়। কারণ গণভবনে তো সাধারণ কেউ সেই মুহূর্ত পর্যন্ত ঢোকার কথা না বা আশপাশে যাওয়ার কথা না। জি। তো এই যে আমরা আসলে সময় যেহেতু সংক্ষেপ, আপনার এই কথাগুলো শুনতে গেলে আসলে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন। আমি একটু শর্টেই আসি যে 5ই আগস্টের পরে যে আন্দোলন সংগ্রামে সফলতার মুখ দেখলেন, তো এই যে নতুন করে আপনারা পরাধীনতা শৃঙ্খল ভেঙে আপনারা যে বললেন আপনারা স্বাধীন হয়েছেন, পুরো দেশ স্বাধীন হয়েছে, আপনাদের আন্দোলন সফল হয়েছে, এখন আপনি কি করছেন এবং বাস্তবিক অর্থে আসলে কি স্বাধীন আছেন কিনা বা পরাধীনতা মুক্ত হয়েছেন কিনা, এটা মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
জি, আপনাকে ধন্যবাদ। সমস্যার সাগরে ডুবে যাচ্ছেন ভেবে আতঙ্কিত হবেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। হয় তিনি আপনাকে টেনে তুলবেন, নয়তো তিনি আপনাকে সাঁতার শেখাবেন। আর আমরাও একই সাথে জানতে চাই, জানাতে চাই আপনার না বলা সেই কথাগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম এ দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।